রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য। সোমবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়। এর আগে দুপুরে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেয় ইসি। গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীক বরাদ্দ দিয়েছে ইসি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আর শুরুতে যাচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের কাছে। ব্যারিস্টার ওমর ফারুক, যেটা জানতে চাই যে স্পিকার পদত্যাগ করায় সাংবিধানিক কোনো সংকট আসলে তৈরি হলো কিনা, একটু বিস্তারিত বলবেন আমাদের। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন, যারা দেখছেন। স্পিকার পদত্যাগ করেছে এটা শোনার সাথে সাথে আমার মনের ভিতর প্রশ্ন জাগলো যে সংসদ ভেঙে দেওয়ার পরে সংসদ সদস্য পদ যদি না থাকে, একটা উদ্ভূত পরিস্থিতিতে এবং জনরোষে যেখানে সবাই পলায়ন করেছে এবং রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, সুতরাং তো ওনার স্পিকার পদে থাকার প্রশ্নই উঠে না। আমাদের সংবিধানের আর্টিকেলের 74(2) ক বলেছে স্পিকার হতে হলে সংসদ সদস্য হতে হবে। ওনার যদি সংসদ সদস্য পদ চলে যায় তাহলে অটোমেটিক উনি স্পিকার আর থাকবেন না। যাই হোক, উনি স্পিকার পদত্যাগ করেছেন, পদত্যাগ অ্যাকসেপ্ট হয়েছে এবং এই পদত্যাগটা আমার ওপিনিয়ন যে ওই যেদিন ভেঙে দিয়েছে সংসদ সেদিনই ওনার স্পিকার পদ চলে গিয়েছে, যেহেতু সংসদ সদস্য পদ ওনার নেই। জি, সেক্ষেত্রে আসলে সাংবিধানিক কোনো সংকট তৈরি হলো কিনা? আসলে দেখেন, সাংবিধানিক কোনো সংকট তৈরি হয় নাই। আমাদের গত 15 বছর আমাদের সংবিধান ছিল না। গত 15 বছর এই সংবিধান আমাদের কোনো মৌলিক মানবাধিকার রক্ষা করতে পারেনি, না পেরেছে প্রেসের মৌলিক মানবাধিকার রক্ষা করতে, না জনগণের। তাছাড়া এই লাস্টে যে 2024-এর যে জুলাইতে যে গণহত্যা হয়েছে, এই হত্যা এই সংবিধান বন্ধ করতে পারেনি। ছাত্র, যুবক এবং নিরীহ মানুষ, শিশু থেকে শুরু করে অকাতরে জীবন দিয়েছে, এই সংবিধান রক্ষা করতে পারেনি। তো সুতরাং সংবিধানের শূন্যতার কথা যদি আপনি আনেন তাহলে এই প্রশ্নগুলো আসবে। এই সুপ্রিম কোর্ট এই সংবিধানের অধীনে গুলিবন্ধের আদেশ দিতে পারেনি। সুতরাং এই সংবিধানের কথা যদি কেউ বলে, সংবিধানের দোহাই দিয়ে যদি কেউ বলে, এই প্রশ্নগুলো উত্থাপিত হবে, এই প্রশ্নগুলো আসবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া তো আছে। যখন একজন স্পিকারের পদ শূন্য হয় তখন আসলে স্বাভাবিক প্রক্রিয়াটা কি হয় সেটা আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাই। আমি আপনাদের কাছে উদাহরণ দিই। 1971 সালে কি হয়েছে? গণপরিষদ নির্বাচিত হয়েছে। এরপরে 72 সালে যেই সংসদ বসেছে আগের পার্লামেন্ট মেম্বার দিয়া, সেদিন নতুন করে স্পিকার হয়ে সংসদ বসেছে। 91-এ একটা প্রক্রিয়া হয়েছে, 2006 সালে একটা প্রক্রিয়া হয়েছে, 2024 সাল সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ বিপরীত। এই 2024 সালের যেই সরকারের পদত্যাগ হয়েছে, যেই সরকার পলায়ন করেছে, তার মানে এটা কমপ্লিট পলায়ন করেছে, কমপ্লিট। এখানের সাথে আপনি অন্যান্যগুলো তুলনা করলে চলবে না। আর সবচেয়ে বড় কথা আজকে যে আমরা যে সরকারে আছি, এই সরকার 95% লোকের ম্যান্ডেট নিয়ে এই সরকার, যেটা আমি ফিল করে, আমি মনে করি। ওমর ফারুক সঙ্গে থাকবেন। আমি একটু মাহমুদুর রহমান মান্নার কাছে যেতে চাই। যারা মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে একটি পরিস্থিতি দাঁড়ালো, নতুন সংসদের সদস্যদের শপথ করাবেন কে? আসলে এটা খুবই একটা কনস্টিটিউশনাল প্রশ্ন এবং এরকম পরিস্থিতি আগে তো কখনো হয়নি। এটার উপর আমি খুব অথরিটি নিয়ে কোনো একটা আনসার দেবো সেটা আমার মনে হচ্ছে না। তবে মানে কতগুলো জিনিস আছে না, ধরেন আমরা কনস্টিটিউশন খালি একটা রিটেন কি আছে, তার ব্যাখ্যা কি দাঁড়ায় এরকম না, কতগুলো এক্সিজেন্সি আছে, মানে একটা বাস্তব পরিস্থিতির আলোকে অনেকগুলো জাজমেন্ট হয় বা অ্যানালিসিস হয়। সেরকম যদি বলেন তাইলে যেরকম করে ব্যারিস্টার ওমর ফারুক বললেন যে সংসদই যখন নাই তো তখন স্পিকার কি করবেন। তারপরেও এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট, ওনার যে একটা পদত্যাগের বাধ্যবাধকতা আছে সম্ভবত এরকম নাই। উনি পদত্যাগ করেছেন, এখন কি বিবেচনায় তার পদত্যাগপত্রে কি লেখা ছিল জানি না। বহু রকম আছে, বহু জায়গাতে পদত্যাগের একটা মানে ঢলের মতো বলেন, হিড়িকের মতো বলেন হচ্ছে। অনেকেই হয়তো নিজের দায়িত্ব স্খলন করবার জন্য করছেন, অনেকে হয়তো আনসেফ মনে করছেন। আমি শুধু এরকম মনে করি যে শিরিন শারমিন চৌধুরীর এইরকম কোনো সমস্যা হবার কথা রয়েছে। কনস্টিটিউশনাল পোস্ট, ওনার উপরে কোনো দুর্নীতির কথাবার্তা শোনা যায়নি। উনি এই আন্দোলন দমন করবার, হত্যাযজ্ঞ চালাবার ইত্যাদির মধ্যে কোনোভাবে জড়িত ছিলেন সেরকম নয়। আবার স্পিকার হিসেবে তিনি সংসদে এটা উত্থাপন করে কিছু করতে পারতেন কিনা জানি না, বিকজ
উনি এটাকে সামন করবার রাইট হিসেবে তার হতো কিনা সেটা জানি না। এই কারণে আমি মনে করি যে ভালো করে কনস্টিটিউশনাল ক্রাইসিস হওয়ার না, এগুলো নিয়ে আবার না আর এক ধরনের আলোচনায় যাবে। কারণ আপনি দেখেছেন তো এর মধ্যে কিছু কিছু আইনজীবী, গতকালকে ব্যারিস্টার সারা হোসেন কোথাও বক্তব্য দিয়েছেন, আজকে আমি প্রথম আলোতে পড়লাম, আজকেও ব্যারিস্টার সারা হোসেন কোনো একটা টেলিভিশন টক শোতে যাচ্ছেন, উনি কিন্তু বলছেন, আরও কেউ কেউ বলেছেন, যেরকম গড় পর্তা গয়রহ মামলা করা হচ্ছে এবং যেরকম সবাইকে খুনের মামলা দেওয়া হচ্ছে, একজন ক্রিকেট খেলোয়াড় বাইরে আছেন তাও দেওয়া হচ্ছে, বিজনেস পিপল যত হচ্ছে তাদের নামেও খুনের মামলা দেওয়া হচ্ছে, ওনারা সংশয় প্রকাশ করেছেন। আমি আবার বলছি, আমি কোনো লিগ্যাল এক্সপার্ট নই, আমি আইনজীবী নই, তাদের কথা হচ্ছে এই সমস্ত মামলা শেষ পর্যন্ত নাও টিকতে পারে। অতএব একটা মামলা দেওয়া হয়েছে বলি যে সেটার কারণে উনি এটা করবেন তা তো না, ওটা প্রমাণ যদি হয় বা এই ব্যাপারে কনস্টিটিউশন করে যদি এক্সপ্লেনেশন থাকে তাহলে বলতে পারে। বাট মানে অনেস্টলি আমি বলছি, এইরকম পরিস্থিতির কখন উদ্ভব হয়নি বলে কনস্টিটিউশনে এইরকম ক্রাইসিসের কোনো এক্সপ্লেনেশন আছে বলে আমার জানা নেই। মাহমুদুর রহমান, আমি একটু ওমর ফারুকের কাছে যেতে চাই। ওমর ফারুক, আপনি শুনছিলেন মাহমুদুর রহমান মান্নার বক্তব্য, তার বক্তব্যের প্রেক্ষিতে গড়পড়তা মামলার বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা এবং সংবিধান সমুন্নত রাখতে এখন অন্তর্বর্তী সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি সাপ্লিমেন্ট করে যোগ করতে চাই যে যেই সংবিধান আমি বলেছি, এই কারণে একটু ক্ষোভের সাথেই বললাম আর কি, যে সংবিধান আমার মৌলিক অধিকার রক্ষা করতে পারে না, যেই সংবিধান হাজার হাজার ছেলে মেয়ের হত্যা রোধ করতে পারে না, সেই সংবিধান তো আমি এক্সিস্ট আছে কিনা আমি তাও তো মনে করি না। এর বাইরে আমি বলতে চাই, এই যে সংবিধান কিন্তু এখন নতুন করে লিখবে নাকি এটার পরিমার্জন হবে, এটা আলোচনা চলছে। যেই সংবিধানে কি যে সংকটের কথা আমরা বলছি, সেটি এই সংবিধান যখন পরিমার্জন হবে, যেই সংবিধানে যোগ বিয়োগ হবে, যখন কালো অধ্যায়গুলো আর্টিকেল 70 কথা আমরা বলে আসতেছি, তারপর প্রত্যক্ষ ভোট টোটের বিষয়ে বলে আসতেছি, ইলেকশন কমিশনের বিষয়ে বলে আসতেছি, পরিমার্জনের সময় এই লুফল গুলা তখন এটা ফিল আপ করা যাবে। আমরা এখনই এত কিছু ভাবার দরকার নাই যে এটা সংবিধানের শূন্যতা হয়েছে বা সংবিধানের ভ্যাকুয়াম হয়েছে, এটা নিয়ে একদম সব যাবে, এই ধরনের কোনো পরিস্থিতি নেই। আমি বারবার বলতেছি মোদ্দা কথা, এই সরকার এবং এই আগের সরকার বিতাড়নের ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। এবং কেন হয়েছে জানেন? এই সংবিধানের পরিবর্তনের জন্যই কিন্তু এই সংগ্রাম হয়েছে, মৌলিক মানবাধিকার রক্ষার জন্য হয়েছে, ভোটাধিকার রক্ষার জন্য হয়েছে। যে এই সংবিধান সেটা নিশ্চয়তা দিতে পারেনি, সুতরাং যে সংবিধান এটা নিশ্চয়তা দিতে পারেনি সেটার আবার লুফল। আবার আরো কিছু প্রশ্ন রয়েছে, আমি আপনার কাছে ফিরবো। আমি আবার মাহমুদুর রহমান মান্নার কাছে যেতে চাই। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেটি আসলে জানতে চাই যে দলের নিবন্ধন পেয়েছেন এবং পরবর্তী নির্বাচন কবে আশা করছেন আপনি? জি মাহমুদুর রহমান মান্না, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মাহমুদুর রহমান মান্না, আপনারা দলের নিবন্ধন পেয়েছেন, নির্বাচন কবে আশা করছেন? আমরা সম্ভবত মাহমুদুর রহমান মান্নার সংযোগটি পাইনি। আমাদের সঙ্গে ওমর ফারুক রয়েছেন। ওমর ফারুক, আপনার কাছে যদি জানতে চাই, মাহমুদুর রহমান মান্না আপনি যদি আমাকে শুনতে পান একটু আমাকে জানাবেন। আমি এর মধ্যে ওমর ফারুকের কাছে যেতে চাই। ওমর ফারুক, যেটা জানতে চাই যে এই যে নির্বাচন করতে দেরি হলে সেটি কি সংবিধান সম্মত হবে কিনা? আবার একটু যদি প্রশ্নটা রিপিট করেন, মাঝখান দিয়ে নির্বাচন করতে যদি দেরি হয় সেটি কি সংবিধান সম্মত হবে কিনা? আমি আবার বলতেছি, আপনাদের মনে আছে 2006 সালের ঘটনা? 2006 সালকে আর 24 সালকে তুলনা করেন। 6 সালে 4 জন হত্যা হয়েছে বাইতুল মোকাররমের সামনে, একটি সরকার পড়ে গিয়েছে এবং 2 বছর ছিল। আজকে 1000 লোকের প্রাণহানি ঘটেছে, 10,000 লোক আহত, পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার মানুষ নিগৃহীত হয়েছে, মা তার সন্তান হারিয়েছে এবং মহিলা তার স্বামী হারিয়েছে। এই পরিস্থিতিতে একটি সরকার এসছে, কি কারণে এসছে? অনেকগুলো সংস্কারের জন্য এসছে, বৈষম্য দূর করতে এসছে, অনেকগুলো কাজ নিয়ে এসছে তো, এবং আপামর জনসাধারণের সমর্থন নিয়ে এসছে। তাদের অনেক কাজ বাকি আছে। এই কাজগুলো সম্পূর্ণ না হয়ে যদি কোনো সেটা আসলে জানতে চাচ্ছে যে একটি সংবিধান আমাদের আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন আসেন তাদের বিষয়ে আসলে কিছু নিয়ম কানুন রয়েছে। সাংবিধানিক ভাবে আসলে এই অন্তর্বর্তী সরকার আসলে কতদিন থাকতে পারেন এবং যদি আরো কোনো বেশি থাকে সেটি বাধ্যবাধকতা কতটুকু কি আছে? আমি বাধ্যবাধকতার কথা মনে করি দিই। প্রেসিডেন্ট কিন্তু মহামান্য হাইকোর্টের অ্যাপিল বিভাগে রেফারেন্স পাঠিয়েছে আর্টিকেল 106 এর আলোকে। এটি সাংবিধানিক। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে, আমাদের সংবিধান প্রণেতারা এটা বুঝেছেন, এরকম হয়েছে পৃথিবীতে, যার কারণে 106 অনুচ্ছেদ আমাদের সংবিধানে ওখানে সন্নিবেশিত করা আছে। জি জি, এই মুহূর্তে প্রেসিডেন্ট পারে
অ্যাপিলেট ডিভিশন থেকে রেফারেন্স নিয়ে কর্মকাণ্ড চালাতে। ঠিক এই সরকার শপথ নিয়েছে একটা রেফারেন্সের মাধ্যমে। জি, আবার যদি কোনো কিছু ভ্যাকুয়াম হয়, রেফারেন্সের মাধ্যমে আর্টিকেল 106 এখানে কাজ করবে। জি, আপনার এখানে বক্তব্য কিন্তু আইনগত এখানে সবকিছু আসলে কি, প্যারামাউন্টটা কি, কনসিডারেশনটা কি, পাবলিক ইন্টারেস্ট তো, তারপরে ডক্ট্রিন অফ নেসেসিটি তো। তো এই জিনিসগুলো ভুলে গেলে চলবে না। পৃথিবীতে এই সঙ্গে থাকুন ওমর ফারুক, আমাদের হাতে সময় কম। আমি একটু মাহমুদুর রহমান মান্নাকে আবারও পেয়েছে সংযোগে। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে আপনার দলের নিবন্ধন পেয়েছেন আজকে, পরবর্তী নির্বাচন কবে আশা করছেন? না, এইরকম করে কিছু আশা করছি না। মানে আমরা কিন্তু তখন থেকে যখন আন্দোলন করছি, রক্ত ঝরছে, নির্যাতন হচ্ছে, জেল খাটছি ইত্যাদি, তখনও বলেছি আমরা শুধু সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার বা শাসন ব্যবস্থার গুণগত রূপান্তরের জন্য লড়াই করছি। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল এবং আপনি জানেন যে 39টা দল মিলিয়ে আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই 39টা দলের পক্ষ থেকে 31 দফা একটা সংস্কার কর্মসূচি বলা হয়েছিল। এটার মূল স্পিরিটটা ছিল যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের যে খুবই বড় একটা নেসেসারি কন্ডিশন, সেটা হচ্ছে ফেয়ার ইলেকশন, ওই ব্যাপারটা নিশ্চিত, একটা নির্বাচন নিশ্চিত করা। এই কাজটা করতে হবে। সব মানে রন্ধ্রে রন্ধ্রে এই ব্যাপারে এত জটিলতা আছে যে এই সম্পর্কে সুস্পষ্ট করে আমার জন্য বলা সম্ভব না। এটা একটা জাতীয় সমঝোতার মতো হতে হবে। যেহেতু একটা সরকার আছে, সেটা অন্তর্বর্তী সরকার, এবং সেই সরকারকে আমরা সবাই সমর্থন করছি। আমরা সরকারের কাছে বলছি যে তারা কি মনে করেন যে এই সংস্কার কি কি হওয়া দরকার। যদি তারা বলতে চান যে আপনারা বলেন, আমরাও বলতে পারি, উভয় পক্ষের একটা বক্তব্যের মধ্যে দিয়ে যে সংস্কার হওয়া উচিত বলে মনে করছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ওই সংস্কার সম্পন্ন করে করা হোক। এটা কেউ বলছেন 1 বছরে পারা যাবে, কেউ বলে 3 বছর লাগবে, যে সময় লাগবে লাগবে। তবে এটা ঠিক এই এজেন্ডাটা শুনতে যত সহজ, যত কম মনে হচ্ছে তা নয়। আমি একটা উদাহরণ বলি, ধরেন যেই রেটে ব্ল্যাক মানির চর্চা দিচ্ছে, এই যে এস আলমের কাহিনী বললেন একটা, আপনারা ব্যাংক থেকে বলেন, এই টাকাগুলো যদি এই ইলেকশনের সময় বাজারে আসে তাহলে আপনি এটা লেভেল ফিল তো পাবেন না, যেটা মনে করছে সেরকম গ্রহণযোগ্য নির্বাচন তো করা যাবে না। তার মানে সংস্কারের কথা আপনিও একমত হয়েছেন। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না এবং ওমর ফারুক, আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।